সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে। আপনাদের সঙ্গে আছি আমি মীর তৌফিক হোসেন। দর্শক, আপনারা জানেন এই সময় আমরা সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি, সাথে থাকে দিনের উল্লেখযোগ্য সংবাদগুলোর বিশ্লেষণ। সাম্প্রতিক এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমার সঙ্গে আছেন জনাব ফারুক হাসান, মুখপাত্র গণ অধিকার পরিষদ। আরও আছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। আপনাদের দুজনকে আমন্ত্রণ আজকে এনটিভির স্টুডিওতে। যেটা শুরুতেই বলছিলাম, আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা সবাই জানি আজকে শিক্ষার্থীদের একটা আন্দোলনে সারা ঢাকা এবং দেশব্যাপী একটা আন্দোলনের আজকে আবার দীর্ঘ 2-3 বছর পর সে আন্দোলনের আবার একটা ভাইব আমরা আজকে দেখতে পেলাম। যদিও এইচএসসি পরীক্ষার্থীরা আন্দোলন করেছে, শিক্ষামন্ত্রীর তাদের 3টা আন্দোলনের দাবি ছিল যে যেহেতু দেশে বিভিন্ন এলাকায় দুর্যোগের প্রাদুর্ভাব রয়েছে, এই দুর্যোগের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা, বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী 13 জুলাই পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের পরীক্ষা পুনরায় নেওয়া এবং 24 ঘন্টার মধ্যে শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে। এই 3টা দাবিতে তাদের সকাল থেকে আন্দোলন শুরু হয়েছিল। পরিপ্রেক্ষিতে আজকে রাতে সন্ধ্যার পরে কিন্তু শিক্ষামন্ত্রী তিনি যে কথাটা বলেছেন তার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং পরবর্তীতে কিছু দিক নির্দেশনা আসবে যে পরীক্ষার্থী যারা 13 তারিখ পরীক্ষা অংশগ্রহণ করেছে সে বিষয়ে কোনো দিক নির্দেশনা হয়তো আমরা আগামীকাল পাবো। আমি যে প্রশ্নটি করতে চাচ্ছি ফারুক হাসান আপনার কাছে, যে আন্দোলন এবং বৈরী আবহাওয়া, বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যেটা ছিল, যদিও এটা হঠাৎ করে হয়েছে কিন্তু আবহাওয়ার পূর্বাভাস তো ছিল সরকারের কাছে, এর ভিত্তিটা এরকম মানে প্রয়োজনীয়তা কেন আসলো? তার মানে কি সরকারের প্রয়োজনীয় দিক নির্দেশনার অভাব ছিল এখানে মাঠ পর্যায়ে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভি সম্মানিত দর্শক যারা দেখছেন, আমার সহ আলোচক। আসলে দেখেন, দুর্যোগ বা প্রাকৃতিক যে ডিজাস্টার, এটা আসলে কখন আসবে, কিভাবে আসবে আমরা তো কেউ জানি না, উই ডোন্ট নো। প্রাকৃতিক দুর্যোগ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আসতে পারে। এখন কথা হচ্ছে এরকম একটা দুর্যোগ আসবে, এটা আমাদের যারা আবহাওয়াবিদ, আমাদের যারা সংশ্লিষ্ট দায়িত্বে রয়েছেন, এটা কিন্তু সবাই জানতো এবং জানতেন, এবং তারা সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোতে ব্রিফ করেছেন যে আগামী এতদিন আমাদের আবহাওয়া এরকম থাকবে। যেমন আজকে আমরা দেখলাম যে আগামী 8 থেকে 10 দিন আবহাওয়া অত্যন্ত খারাপ থাকবে এবং অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তা আমরা তো আপডেট পাচ্ছি যে আমাদের আবহাওয়া আগামী সপ্তাহখানে কেমন যাবে। তো এই পরিস্থিতি জানার পরেও তাহলে আমাদের মাননীয় মন্ত্রী যাদেরকে নিয়ে কাজ করেন, ওনার আন্ডারে যে সকল আমলারা রয়েছে, এরা কি তাহলে ওনাকে সঠিক ইনফরমেশন দেন নাই বা সঠিকভাবে ওনাকে ব্রিফ করেন নাই? এটা গেল নাম্বার 1। নাম্বার 2, যে বিষয়টা আমরা আগেই বলেছিলাম যে 5ই আগস্টের পরে জনগণের যে প্রত্যাশা, যে এক্সপেকটেশন ছিল, প্রত্যেকটা জায়গায় সংস্কার, যে সকল জায়গায় ফ্যাসিবাদের দোসররা বসা রয়েছে, যে সকল জায়গায় ফ্যাসিবাদের কুশীলবরা এখনও বহাল তবিয়তে, এদের প্রত্যেকে ছাঁটাই করতে হবে, প্রত্যেকে আউট করতে হবে। বাংলাদেশপন্থী আমলা, কর্মকর্তা, কর্মচারী প্রত্যেকটা জায়গায় বসাতে হবে, দায়িত্ব দিতে হবে। কিন্তু ইন্টারিম সরকার চেয়েছে, হয়তো অনেক জায়গায় পারে নাই, অনেক জায়গায় পেরেছে। তো এখন তো একটা নির্বাচিত সরকার, ইন্টারিম সরকারের চাইতে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশার পরিমাণটা অনেক বেশি। কারণ ইন্টারিম সরকারের জবাবদিহিতার জায়গাটা কিন্তু অনেক সংকুচিত ছিল, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা জনগণের সমর্থিত সরকার, বাট সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় নাই। এই জন্য তাদের অ্যাকাউন্টেবিলিটি বলেন, ট্রান্সপারেন্সি বলেন, এই জায়গাটা কিন্তু অনেক ন্যারো ছিল। বাট বর্তমান যে সরকার, এই সরকার তো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। জনগণ আপনাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে, জনগণ আপনাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, সরকার বানিয়েছে। সুতরাং জনগণ যদি দেখে যে আপনি একটা ভুল করছেন, তাহলে আপনার দিকে 10টা আঙ্গুল কিন্তু সেকেন্ডের মধ্যে তাক করবে তারা। তো এই জিনিসটা তো সরকারকে ফিল করতে হবে, বুঝতে হবে যে আমি জনগণের ভোটে নির্বাচিত, মানে আমি জনগণের কাছে সরাসরি দায়বদ্ধ। এখন কথা হচ্ছে, আপনি জানার পরেও, বুঝার পরেও এই সকল জায়গায় ওই ফ্যাসিস্ট আওয়ামী দোসররা যারা বিগত 17 বছর এই দেশটাকে লুটপাট করেছে, দেশটাকে তাদের রামরাজত্ব কায়েম করেছিল, এই জায়গায় তাদেরকে আপনি এখনো চেয়ারে বসিয়ে রেখেছেন কেন? শুধু তাই নয়, আমরা দেখলাম নির্বাচন পরবর্তী 5 মাসের মধ্যে চিহ্নিত আওয়ামী দোসর, চিহ্নিত, তাদেরকে প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসানো হয়েছে অনেক জায়গায়। তো এখন এরা তো সুযোগ পাইলে খেলবেই। এই সুযোগটা তো আপনি দিচ্ছি, আমরা দিচ্ছি, সরকার দিচ্ছে। তা আপনি তাদেরকে সুযোগ করে দেবেন, তারা চুপ থাকবে, এটা ভাববার তো কোনো কারণ নেই। সুযোগ পাইলেই আপনাকে বিপদে ফেলবে, এবং এই বিপদে ফেলছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মিলন সাহেবকে। উনি বুঝতে পেরেছেন কিনা এখন জানি না, আমি জানি না। আসলে উনার যদি ওইরকম থাকে, ওনাকে বুঝতে হবে এটা কিন্তু 90-এর দশক না, এটা জেনজি যুগ, 2026 সাল। ওই এখানে 90 দশকের আপনি এখানে ডায়ালগ সিনেমার মতো
ছাত্রছাত্রীদের সামনে দেবেন, এটা ছাত্রছাত্রীরা গিলবে না, খাবে না, কারণ এরা জেনজি যুগের মানে তরুণ। সুতরাং এদের সামনে আপনাকে সেভাবেই দাঁড়াতে হবে, উপস্থাপন করতে হবে। আমি মনে করি এই পুরো ঘটনাটার পিছনে এই আওয়ামী ফ্যাসিবাদের আমলাতন্ত্র জড়িত। এরাই মাননীয় মন্ত্রীকে ভুল বুঝিয়েছেন এবং ওনাকে ভুল ইনফরমেশন দিয়ে এরকম একটি পরিস্থিতি তৈরি করার প্লট তারা তৈরি করেছেন। এর পরবর্তী খেলা যেটা হওয়ার তাই আমরা দেখতে পাচ্ছি। আমাদের ছাত্রছাত্রীরা নেমেছে, তারা তো যৌক্তিক দাবিতেই নেমেছে। কারণ আসলে হাঁটু পরে, আমি ঢাকায় থাকি, আমি ওই দিন বেরোতে পারি না, হাঁটু পরিমাণ পানি। তাহলে যারা চিটাগং অঞ্চলে তাদের কি অবস্থা? ঢাকা শহরে মোটামুটি প্রায় 70-80% জায়গায় সেদিন জলাবদ্ধতা তৈরি হয়েছিল, স্বাভাবিক, জি, সবাই দেখতে পাচ্ছি। তো এরকম একটা অবস্থা, এটা তো খালি চোখেই দেখা যায়, কাঠের চশমার প্রয়োজন নেই। জানার পরেও, দেখার পরেও আপনারা পরীক্ষা অব্যাহত রেখেছেন। তো সুতরাং মানে এটা বুঝতে তো বাকি নেই। সুতরাং মাননীয় মন্ত্রীকে বুঝতে হবে, সরকারকে বুঝতে হবে যে আসলে এই যে ঘটনাগুলো ঘটছে, মানে আজকে যেটা হলো, হয়তো আগামীকালকে আন্দোলন হতে পারে, আমরা জানি না। এই পরিস্থিতির সামনে কিন্তু ডে বাই ডে বাড়বে, যতক্ষণ না পর্যন্ত আমরা মূল জায়গায় হাত দিই। এই যে একটা মাঝে মাঝে আমি এক্সাম্পল দিই, আপনার মূল সেপটিক ট্যাঙ্কে যদি কোনো মানে প্রাণী পড়ে গিয়ে মারা যায়, পচে যায়, দুর্গন্ধ কিন্তু প্রত্যেকটা ট্যাপে মানে আপনার বের হবে পানি। আপনি ট্যাপ পরিবর্তন করছেন, উন্নত মানের বিদেশ থেকে আমদানি করা ট্যাপ লাগাচ্ছেন, আর আপনি কল্পনা করছেন যে ফ্রেশ পানি বের হবে, নো, হবে না, কারণ আপনার মূল ট্যাঙ্কে প্রবলেম। তো বাংলাদেশের মূল ট্যাঙ্কেই তো সমস্যা আমাদের, যে সমস্যাটা সমাধান করার জন্য আমরা সংস্কারে চিল্লাচ্ছি, বাট সরকার এই সংস্কারের দিকে মনোযোগ নেই। আপনি সংস্কার করবেন না, ওই পুরাতন তন্ত্র জারি রাখবেন, ওই পুরাতন আওয়ামী আমলাতন্ত্র এখানে সেটআপমেন্টে ভালোভাবে তাদেরকে বসিয়ে রাখবেন, তাদেরকে প্রমোশন দেবেন, বড় বড় চেয়ারে বসাবেন, আর আপনি একটি সুন্দর পরিবেশ কল্পনা কেমনে করেন? সম্ভব না। আমি মনে করি আজকে সরকার 3 মাত্রার একটা ধাক্কা ফিল করেছে। ভূমিকম্পের যেরকম আমরা ম্যাগনিচিউড ফিল করি না, তো এইরকম বোধহয় সরকার 3 মাত্রা ফিল করেছে। এই মাত্রা যাতে ভবিষ্যতে না বাড়ে, এটা যাতে 6, 7, 8 এর দিকে না যায়, তার জন্য এখনই উদ্যোগ নেওয়া দরকার এবং নিতেই হবে। এই জায়গায় সরকার যদি কোনো না কোনোভাবেই ধরেন যে নীরবতার ভূমিকা পালন করে কিংবা কোনো না কোনোভাবে অ্যাভয়েড করার চেষ্টা করে, চিন্তা করে, তাহলে কিন্তু ভবিষ্যৎ পরিণতি খুব একটা ভালো হবে বলে আমি মনে করি না। সরকারের উচিত হবে এই যে যারা কালপ্রিট, প্রত্যেকটা জায়গা থেকে সরানো এবং বাংলাদেশপন্থী যোগ্য, দক্ষ, অভিজ্ঞতার জায়গা দেওয়া, না হলে আসলে এরকম ঘটনা ঘটতেই থাকবে। জি, জয়নাল আবেদীন শিশির, সরকার কিন্তু আজকে মন্ত্রী নিজেই সংসদে বলেছেন, যিনি যদি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যদি কোনো কেন্দ্রে শিক্ষার্থীদের সমস্যা হয়ে থাকে, পর্যালোচনা করে প্রয়োজন পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ যে আন্দোলন আজকে দানা বেঁধেছে, দিন শেষে কিন্তু একটা সমাধানের দিকে আমরা যেতে পারি। কিন্তু শিক্ষার্থীরা কিন্তু কালকে সকাল পর্যন্ত আন্দোলন স্থগিত করছে। কালকে সকালে হয়তো তারা আবার একটা মুভমেন্টে আসবে, বা আগামীকাল তাদের পরীক্ষাও রয়েছে। এই বিষয়ে আসলে কোন দিকে যেতে পারে সরকারে এখন যেটা স্টেপ তারা নিয়েছেন, এর মধ্যেই কি মনে করছেন যে আগামীকাল আমরা ভালো একটা দিন পেতে যাচ্ছি, নাকি আন্দোলনের আবার কোনো স্ফুলিঙ্গ দেখতে পাচ্ছি? ধন্যবাদ তৌফিক ভাই আপনাকে এবং আমার সহ আলোচক ফারুক হাসান ভাইকে, এনটিভির সকল দর্শক শ্রোতাকে। দেখেন, আমরা বরাবর বলে আসছি যে বর্তমান সরকার এরা হচ্ছে জেনজির পালস বুঝতেছে না তো বুঝতেছে না, কিছু কিছু জায়গায় ওনারা অনেক বেশি গোয়ার্তমিও করে। দেখেন, মানে যেই 3-4 দিন ধরে আমরা এত পরিমাণ বলছিলাম যে শিক্ষার্থীদের পক্ষ হয়েও আমরা বলছিলাম যে এই অবস্থা শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার মতো পরিবেশ নাই, বন্ধ করে দেওয়া হোক পরীক্ষাটা, তারা করলো না। আজকে এসে বলছে পরীক্ষা যেটা যারা দিতে পারে না তাদেরকে আবার নেওয়া হবে, অথবা পরীক্ষা বাতিল করে দেওয়া হবে, এবং ক্ষমাও চাইল। আপনি পানি খাবেন, কিন্তু স্বচ্ছ পানিটা তো খাইলেন না, জল গোড়া করে খাইলেন। তারপরে হচ্ছে এখনো পুরোপুরি আমরা সমাধান করতে পারলেন না। এই মুহূর্তে আমরা এখানে বসে আছি, আমি এখনো আপডেট পাই নাই। আগামীকালকে হচ্ছে শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান পরীক্ষা, দ্বিতীয় পত্র রয়েছে। হ্যাঁ, এই যে যারা এখন আজকে সারাদিন আন্দোলন করছে তাদের পক্ষে তো প্রস্তুতি নেওয়ার সুযোগ হয় নাই। যদি সরকার গোয়ার্থমি করে কালকে পরীক্ষাটা নেয়, যারা আন্দোলনে আসে নাই তারা কিন্তু ভালো করবে, আর যে বিশাল সংখ্যক আন্দোলনে আসছে তারা কিন্তু খারাপ করবে। এখন এই যে সরকারের একটা সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীদের মধ্যে আবার একটা মানে জিনিসটাকে উস্কে দেয়া, তখন দেখবেন যে আপনার যারা আন্দোলন মানে আজকে কালকে হয়তো অনেকে পরীক্ষা বসবেও না যদি পরীক্ষাটা না মানে ক্যান্সেল করে। এটা বিষয়ে জানার ছিল যে পরীক্ষায় এত বড় একটা পাবলিক পরীক্ষা দেশব্যাপী, এখানে 1-2 দিন পিছিয়ে দিলে প্রশাসনিক বা একাডেমিক সমস্যা তো একটা রয়ে যায়। এই ব্যাপারটা কি সরকারকে মানে ভাবাচ্ছে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে? আমি আপনাকে
মানে যে জিনিসটা বলতে চাই তা আমি মাঝে মাঝে আসলে না মানে ভাবি বিএনপির মতো একটা দল যারা 3বার দেশ পরিচালনা করেছে তাদের মধ্যে কি ন্যূনতম কাণ্ডজ্ঞান সম্পন্ন লোকও নাই? তারা তো দীর্ঘদিন অপোজিশনে ছিল, হরতাল অবরোধ দিয়েছে, ওই সময় তো শিক্ষার্থীদের অনেক পরীক্ষা পিছিয়ে গেছে না? আমি নিজে বিএনপির হরতালের কারণে আমাদের পরীক্ষা পিছানো হয়েছে। তো বাংলাদেশে শিক্ষার্থীরা এই রাজনৈতিক দলগুলো কর্মসূচির কারণে বহুবার তাদের পরীক্ষার মানে রিশিডিউল করা হয়েছে। আপনার একটা যৌক্তিক দাবিতে আপনার একটা প্রাকৃতিক দুর্যোগ, এখানে আপনারা এই সিদ্ধান্ত নিতে পারেন নাই। যদি আজকে কোনো বিরোধী দল হরতাল দিত, অবরোধ দিত, তখন আপনার এটা পরিবর্তন করা লাগতো না? লাগতো কি না? এখন যে কুযুক্তিগুলো দেওয়া হচ্ছে যে এই পরীক্ষাগুলো নিয়ে নিলে ভালো হতো, এই হতো সে হতো, আরে ভাই ইনস্ট্যান্ট আমরা দেখি নাই আপনারা হরতাল দিচ্ছেন। আপনারা না যখন আওয়ামী লীগও দিত এরকম। তো এই যে জিনিসগুলো আপনারা মানুষকে বোকা বানানোর চেষ্টা করতেছেন, মানে আপনারা অযোগ্যতা মানে ঢাকার চেষ্টা করছেন যে বিশাল বড় আঞ্জাম, আমরা এখান থেকে ফিরে আসতে পারবো না। মনে হচ্ছে বাংলাদেশে প্রথম আপনারা এই মন্ত্রী হচ্ছেন, আপনারা এবার দেশ চালাচ্ছেন, এদেশে মনে আর কেউ দেশ চালায় নাই। আর আন্দোলন সংগ্রাম মনে হয় প্রথম দেশে হচ্ছে। শিক্ষার্থীরা কোন সময় আন্দোলন করে নাই? আমি তো দেখে আসছি বিসিএস এর পরীক্ষা একটু খারাপ হয়েছে, পোলাপান শাহবাগ অবরোধ করছে না? আপনি দেখে আসছেন না? এগুলো করছে না? শিক্ষার্থীরা করে, এটা করবে। এখন আপনি কতটুকু ভালোভাবে তার সাথে ম্যানেজমেন্টটা করবেন এটা আপনার বিষয়। কিন্তু না, আপনি কি করলেন? আপনি আরো উস্কে দিলেন কি এরা ফার্মে মুরগি। এখন আপনি বলতে পারেন আমি আমার মেয়েরে বলছি, আপনি 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 তো আপনার দায়িত্বশীল জায়গা থেকে তো আপনার মা মেয়ে এগুলোর তো ব্যাপার না, আপনার তো টোটাল জাতির দায়িত্বে আছেন আপনি। আপনার তো এখানে ব্যক্তিগত বলতে কিছু নেই। আপনি যাদেরকে আজকে ফার্মের মুরগি বলে ছোট করলেন, তাদেরকে একদম তুচ্ছ জ্ঞান করলেন, পোলাপান তো ঠিকই বুঝতে পারছে। মানে ফার্মের মুরগি মানে হচ্ছে তারা ক্যাপাবল না, নড়তে চড়তে পারে না, সে সক্ষম না, সে তার ফিটনেস নাই, এটা তো বুঝেছেন। আমরা ফার্মের মুরগি বলতে যা বুঝাইনি, দেশি মুরগি খুব স্ট্রেংথ, ফার্ম মুরগি হচ্ছে এগুলো খুবই দুর্বল। এই ফার্মের মুরগিরে তো 2টা বছর আগে আন্দোলন করলো, আন্দোলন করার কারণে আজকে আপনারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। আপনারা আজকে লন্ডন থেকে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হয়েছেন। আজকে আপনারা মালয়েশিয়া থেকে এসে আপনি আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। আপনি তো বাংলাদেশে ছিলেন না, ছিলেন মালয়েশিয়ায়। আপনারা কাশিমপুর কারাগার থেকে বের হয়েছেন, আপনারা কেরানীগঞ্জ থেকে শুরু করে সারা বাংলাদেশের কারাগার থেকে আপনাদেরকে মুক্ত করে নিয়ে আসছি এই শিক্ষার্থীরা। আপনারা তো তখন হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছিলেন এই মাসুম বাচ্চারা বুকের তাজা রক্ত দিয়ে আজকে আমাদেরকে মুক্ত করলো। তারা আবাবিল পাখি, তারা মানুষ না, তারা আসমান থেকে আল্লাহ পাঠানো আবাবিল পাখি। আপনারা বলেন নাই? এখন তাদেরকে 1-2 বছর না যাইতে বলতেছেন তারা ফার্মের মুরগি। এগুলো কোত্থেকে পাইছেন আপনারা এসব শব্দ? আপনারা বিগত 2 বছর ছাত্র সমাজের কি দিচ্ছেন? হ্যাঁ, এখন অনেকে বলতো ইন্টারিয়াম সময় অনেক কিছু করতে চাইছে, করতে পারেন নাই, বা আপনারা তো সাথে ছিলেন। ছাত্রদের কি দিবে? আমি আপনাকে বলি কোন বিষয়টা বলতে চাচ্ছেন? ছাত্রদেরকে শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য একটা শিক্ষা কমিশন করার কথা ছিল না? এটা কি মানে এই 5 মাসের মধ্যেই করতে হবে? সরকারের সময় তো 5 মাস। না, আমি আপনাকে বলি শুনেন, আমরা ইন্টারিমের সময় যতগুলো দাবি সংস্কারের কথা বলতাম, বিএনপি প্রত্যেকটা বলতো যে তাদের নির্বাচিত গভর্নমেন্ট আসলে এগুলো করা হবে, সংসদ লাগবে, পার্লামেন্ট ছাড়া এগুলো সম্ভব না। এবং ইন্টারিমের 18টা মাস বিএনপি একটা দিন ইন্টারিমকে কাজ করতে দেয় না, প্রত্যেকটা দিন ডিস্টার্ব করছে, প্রত্যেকটা কাজে ডিস্টার্ব করছে। শিক্ষকদের আন্দোলনগুলো বিএনপি কৃত্রিমভাবে তৈরি করছে, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন তৈরি করছে, ঢাকা শহরের বুয়াদের আন্দোলন পর্যন্ত বিএনপি এবং বিএনপি মনারা কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে যোগসাজশ করে বিভিন্ন পেশাজীবীদেরকে বিএনপি নামাইছে না? তো এখন ওই বিএনপি ছাত্রদের আন্দোলন ফেস করতে সমস্যা কি? আন্দোলন তো ফেস করছে, বললাম আন্দোলন যে শিক্ষার্থী করছে না তো, তারা এখন ট্যাগিং করছে, যাই বলতেছে এখানে শিবির ঢুকছে, এখানে ছাত্র শক্তি ঢুকছে, ছাত্রলীগ ঢুকছে। ছাত্রলীগের কথা বাদ দিলাম, এরা ফেসিস্ট। এদের ব্যাপারে আমাদের সকলের একটা কমন সিদ্ধান্ত আছে, এরা বাংলাদেশ বিরোধী রাজনীতি করে। কিন্তু অপর যে ছাত্র সংগঠনগুলো, তারা শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন থাকবে না? তারা কি শিক্ষার্থীদের মানে সিদ্ধান্তের বাইরে যাবে বা যৌক্তিক আন্দোলনের বিপক্ষে যেতে পারবে? আজকে যদি আমি প্রশ্ন করি, বিগত 17 বছর ছাত্রদল আর শিবির শিক্ষার্থীদের প্রত্যেকটা যৌক্তিক আন্দোলনে ছিল না? প্রকাশ্যে গোপনে প্রত্যেকটা আন্দোলনে ছিল। তো ওই সময় কি ছাত্র শিবির এবং ছাত্রদল
ওই আন্দোলন থাকার কারণে কি আপনি বলতে পারবেন এটার মধ্যে আন্দোলনের মধ্যে শিবির ছাত্রদল যেভাবে ঢুকছে ছাত্রলীগের মতো করে এখন আবার একই ডাক দিবেন? আর যদি আপনার যে তৎকালীন ছাত্রদল এবং শিবির যে শিক্ষার্থীর যৌক্তিক আন্দোলনে প্রকাশ্যে এবং গোপনে কাজ করেছেন, ঢুকেছেন, সমর্থন দিয়েছেন, এটা তো আমরা মনে করি ন্যায্য কাজটা করেছেন। এখন যারা আছে তারা যদি এই শিক্ষার্থীদেরকে সমর্থন দেয় এবং তাদের যৌক্তিক দাবিতে মাঠে থাকে, এটাকে আপনারা কেন সন্দেহ চোখে দেখছেন? তাহলে আপনারা কোন ধরনের সমাজ ব্যবস্থা চাচ্ছেন? যে আপনারা কি এমন সমাজ ব্যবস্থা চাচ্ছেন যে সমাজ ব্যবস্থায় রাস্তায় কোনো মানুষ প্রতিবাদ করবে না? তাহলে আপনারা ঘোষণা দেন যে আপনারা ডেমোক্রেসি চান না। ডেমোক্রেসি চাইলে রাস্তায় আন্দোলন করার অধিকার আছে, এটাকে আপনার মাথায় রাখতে হবে। জি, সেটা তো করছে। এবং রাস্তায় আন্দোলন করে যদি কেউ ফৌজদারি অপরাধ করে, দেশের প্রচলিত আইনে আপনি বিচার করবেন। কিন্তু কেউ রাস্তায় আসলে আপনি তাকে এইভাবে ট্যাগ দিতে পারবেন না, এভাবে তাকে মানে তাকে পাকড়াও করতে পারবেন না, ছাত্র সংগঠন দিয়ে তাকে মোরাল পুলিশিং করতে পারবেন না। জি, ফারুক হাসান, সরকার আন্দোলন তো আজকে একদিন হলো, মানে দুটো বিষয় একসাথে জিজ্ঞেস করছে আপনাকে, যেটা হচ্ছে সার্বিক যে প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা থাকবেই বাংলাদেশে, এটা গণতান্ত্রিক দেশে থাকবে, প্রাকৃতিক দুর্যোগও আমাদের দেশে থাকবে। এটা হচ্ছে একটা পলিসি বিষয় জানতে চাচ্ছিলাম, আর কীরকম হতে পারে যে প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতার মধ্যেও এ ধরনের পরিস্থিতির মধ্যে ভবিষ্যতে কী ধরনের বিকল্প, মানে কন্টিনজেন্সি প্ল্যান থাকা উচিত শিক্ষার্থীদের পরীক্ষার ক্ষেত্রে, এই বিষয়টা কীভাবে সরকারি দিক থেকে বিবেচনা করা যায়। আর আরেকটি বিষয় যিনি আমাদের শিশির ভাই বললেন যে সরকার এখন ট্যাগিংয়ের রাজনীতি করছে ছাত্রদের যে কোনো আন্দোলনকে, এই বিষয়টা সরকার আসলে কি আদৌ কি এভাবে করছে? ধন্যবাদ আপনাকে। জি, প্রথমে বলে রাখি, এই যে আগামীকালকে পরীক্ষা, এই পরীক্ষা নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই, পরীক্ষা নেবে কি নেবে না। এটা কিন্তু মারাত্মক একটা টেনশনের একটা বিষয়। লক্ষ লক্ষ শিক্ষার্থী তারা কিন্তু এখনো মানে এটা নিয়ে একটা টেনশনের মধ্যে রয়েছে, অভিভাবকরা টেনশনের মধ্যে রয়েছে যে আসলে কালকে পরীক্ষা হবে কিনা। এমন দেখা গেল যে রাত 12টা 1টা বা 2টার দিকে ঘোষণা আসলো যে পরীক্ষা হবে না বা হবে, যেটাই হোক। কারণ বাংলাদেশের ইতিহাসে তো এরকম অসংখ্য ঘটনা ঘটেছে, আগামীকালকে ঈদ, আমরা ভোরবেলা শুনি যে ঈদ হবে। তো এরকম নজির কিন্তু আমাদের অসংখ্য আছে বাংলাদেশে। তো সেই জায়গা থেকে এটা তো আসলে একটা আমাদের মারাত্মক একটা হ্যাম্পারিং অবস্থা তৈরি করবে। তো আগামীকালকের পরীক্ষা নিয়ে সরকারের এই যে ইনডিসিশন একটা অবস্থা, এটা নিয়ে আমার মনে হচ্ছে যে সরকার এখানে একটা ডুয়েল গেম, মানে একটা গেম ডুয়েল প্লে করার মানে চিন্তা করছেন আর কি। কি বলে এটাকে, যে ধরেন যে সরকার হয়তো বা এরকম চিন্তা ভাবনা করছেন যে আগামীকালকে যদি পরীক্ষা না নেই তাহলে আন্দোলন বড় হওয়ার একটা ঝুঁকি থাকে, যেহেতু সবাই ফ্রি, সবাই বলবে চলো মাঠে যাই, আন্দোলনে নামি। এটা একটা সরকারের জন্য থ্রেট বা রিস্ক হতে পারে। এই জায়গাতে হয়তোবা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষাটা নেই, হয়তোবা বড় একটা অংশ পরীক্ষায় অংশগ্রহণ করবে, কিছু কিছু হয়তো আন্দোলনে নামতে পারে। তো এই যে একটা ধরেন যে অবস্থা, এই অবস্থাটা যদি সরকার এভাবে ডিল করার চিন্তা করে, মারাত্মক রকমের ধরেন যে একটা হ্যাম্পার অবস্থা তৈরি হবে আমাদের। সরকারকে একবারে পরিষ্কারভাবে ধরেন যে স্বচ্ছ ওয়েতে এই জিনিসটা সমাধান করা দরকার ছিল। তারা ছাত্র যারা প্রতিনিধি বা ছাত্রদের কয়েকজনের সাথে কথা বলে তারা পরিষ্কার একটা ঘোষণা দিতে পারতো যে আমরা আগামী 2 দিন 3 দিন বা আমরা পরীক্ষা স্থগিত করলাম। ইন দ্য মিন টাইম সরকার ধরেন যে তাদের বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে বসে একটা সুন্দর রোডম্যাপ তৈরি করতে পারতেন বা পরিকল্পনা করতে পারতেন যে যেহেতু একটা পরীক্ষার প্রশ্নপত্রে ভুল আছে আর একটা পরীক্ষায় অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারে নাই, এই 2-3টা পরীক্ষা নিয়ে তো সুন্দর একটা সিদ্ধান্তে আসা যেত। বাট সরকারের মধ্যে আমাদের এই যে একটা গুড প্ল্যানিং যে একটা ধরেন যে করার যে চিন্তা, এই চিন্তাটার ব্যাপক অভাব আমি দেখতে পাচ্ছি। মানে সরকার অনেক সময় দেখা যায় যে পপুলার ওয়েতে ধরেন যে কিছু কাজ করার চেষ্টা করে, আবার মাঝে মাঝে ধরেন যে এরকম পরিস্থিতি তৈরি হলে হঠাৎ করে এরকম একটা দুর্যোগ চলে আসলো, বা এই যে আন্দোলন যেটা আজকে, এটা তো ওয়ান কাইন্ড অফ সরকারের জন্য একটা দুর্যোগে বলা যায়। কারণ এই 5 মাসে সরকার কিন্তু এরকম আন্দোলন এই প্রথম মানে ফেস করলো। এটা তো রাজনৈতিক আন্দোলন না, নন পলিটিক্যাল আন্দোলন, এই আজকেই প্রথম। এই জন্য আমি বললাম যে সরকার আজকে বোধহয় 3 মাত্রার ভূমিকম্প বোধহয় ফিল করেছে আর কি। তো যাই হোক, এই সিচুয়েশন আসলে হঠাৎ করে সরকার কি করবে, কিং কর্তব্য বিমূঢ় একটা অবস্থা সরকার তৈরি হয়েছে। তো এই জিনিসগুলো সরকারকে আসলে খুব ভালোভাবে ডিল করতে হবে, এটা কিন্তু আমাদেরও ভাবাই, কারণ সরকার তো জনগণের দ্বারা নির্বাচিত। সুতরাং এই সরকার একটা ট্রাবল সিচুয়েশনে পড়লে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে দেশ এবং জনগণ, আমরা সবাই এফেক্টেড হব। তো আমরা তো কেউ চাই না যে ধরেন যে সরকারের খারাপ অবস্থার কারণে আমরা এফেক্টেড হই। আমরা আসলে চাই সরকার ভালোভাবে দেশটাকে চালাক, ভালো করুক। কিন্তু এই ভালো করুকের জায়গায় গিয়ে আমরা যখন পরামর্শ দিই ভালো সরকারকে, এই আমাদের পরামর্শগুলো অনেক সময় সরকার ভালোভাবে নিতে পারে না। সরকার মনে করে যে এরা বোধহয় আমাদের বিরুদ্ধে, মানে সরকারের যারা ডানে বামে সামনে পিছনে রয়েছে। দুর্যোগ আসলে কখন আসবে এটা তো আমরা কেউ জানি না। সুতরাং দুর্যোগ বা এরকম ধরেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলে তার ব্যাকআপ প্ল্যান কি, এটা তো সরকারকে আগে থেকেই তৈরি করে রাখতে হবে, যাতে কোনোভাবেই ধরেন যে এরকম দুর্যোগে আমাদের পরীক্ষা বলেন বা যে কোনো কাজ যাতে সরকারের ক্ষতিগ্রস্ত না হয়,
ব্যাকআপ প্ল্যান অবশ্যই থাকা দরকার। আমাদের তো আসলে ব্যাকআপ প্ল্যান বলেন, কম্প্রিহেন্সিভ বলেন, কোনো প্ল্যান থাকে না। এই যে কয়েকদিন আগে, মানে কয়েকদিন বলে 2 দিন আগে, এই যে ঢাকা শহরে বৃষ্টি হলো, বৃষ্টিতে কি একটা মানে নাজেহাল অবস্থা। জলাবদ্ধতায় পুরো মানে ঢাকার বোধহয় 60-70% জায়গা বোধহয় রাস্তাঘাট বোধহয় পানির নিচে একবারে চলে গেল। কত দেখলাম যে 280 মিলিলিটার বোধহয় বৃষ্টি হয়েছে। তো চিন্তা করেন, এর থেকে বেশি যদি বৃষ্টি হয় তাহলে ঢাকা শহরের কি অবস্থা হবে? এই যে ঢাকা শহরের এই অবস্থা তৈরি হয় কেন হয়? কারণ তো আমরা জানি, বাট এই কারণ মানে আইডেন্টিফাই করে সমাধানের তো উদ্যোগ নেওয়া হয় না। প্রত্যেক বছর দেখবেন একটা রাস্তা 3-4 বার করা হয়, কারণ এখানে খুললেই টাকা, মানে রাস্তা আপনি খুঁড়বেন টাকা বের হবে, এরকম একটা অবস্থা। মানে সব জায়গাতে লুটপাট তন্ত্র। কেন সরকার চাইলে তো এটা খুব ইজিলি সমাধান করতে পারে। যে রাস্তা ধরেন যে সংস্কার করা হবে বা নতুন করে করা হোক, ওই রাস্তার সাথে সংশ্লিষ্ট যে সকল প্রতিষ্ঠান, বিশেষ করে ধরেন ঢাকাতে যেমন আপনার পানির জন্য ওয়াসা কাজ করে, বিদ্যুতের জন্য ডেস্কো থাকে, সিটি কর্পোরেশন থাকে, এই প্রত্যেকটা প্রতিষ্ঠান একসাথে বসে সবগুলো প্রতিষ্ঠানকে যদি বলা হয় যে আপনি 50 বছরের পরিকল্পনা দেন এই রোড নিয়ে আপনার, জি সবগুলো প্রতিষ্ঠান 50 বছরের পরিকল্পনা দিবে, সেটাকে এক জায়গায় করে আপনি একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনা রেডি করেন ওটার উপরে, তারপরে একটা রাস্তা সংস্কার করেন বা রাস্তা বানান, দেখেন 50 বছর হাত দেওয়া লাগবে না। করা হয় না তো, কারণ এখানে এমন একটা রাম রাজত্বে আমরা বসবাস করি, যারা দায়িত্বে থাকে সেটা হোক রাজনীতিবিদ কিংবা সরকারি আমলা, সবাই তো মানে ওই লুটপাট তন্ত্রে বিশ্বাসী। সবাই লুটপাট তন্ত্র করতেই ধরেন যে মানে মগ্ন থাকে, যে খুললেই টাকা, যত করবেন তত টাকা। এই জন্য দেখবেন ওই সকালবেলা করে সিটি কর্পোরেশন, দুপুরে আসে ওয়াসা, বিকালে ডেস্কো, মানে দিনে 3 বার করা হয় আর কি, এরকম একটা অবস্থা। এটা তো আমাদের চোখের সামনের ঘটনা। আবার দেখেন এই সারা বাংলাদেশে এখন বন্যায় একটা মারাত্মক অবস্থা, বিশেষ করে আপনার চট্টগ্রাম অঞ্চল এবং সিলেট অঞ্চলে। এই দুর্যোগ তো আপনি আটকাতে পারবেন না, আপনি তো বৃষ্টিপাত কমাতে পারবেন না বা আটকাতে পারবেন না, তা আটকাতে পারবেনটা কি? ক্ষয়ক্ষতির পরিমাণ, যাতে ক্ষয়ক্ষতি না হয়। কিন্তু এই ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর জন্য কি আমাদের বিগত সরকারগুলো উদ্যোগ নেই? নাই। বর্তমান সরকারের মেয়াদি তো অল্প, তারা আসলে কি ভাবছে আই ডোন্ট নো। এই যে দুর্যোগে এত পরিমাণ প্রাণহানি, বাংলাদেশে এই 55-56 বছরে বন্যায় এত মানুষের মৃত্যু কখনো হয় নাই। এবার যেটা হয়েছে বন্যায়, আমি আবার বলছি, জি প্রায় 70 জনের মতো মানুষ কিন্তু মারা গেছে আমাদের। সুতরাং পাহাড় এটা ধস, ভাবতে হবে অতিবৃষ্টি সরকারকে। এবং বন্যা সব এই মিলিয়ে। বন্যার এই যে এত ক্ষয়ক্ষতির পরিমাণের কারণটা কি? কারণ একটাই, কারণ এই যে আপনার বৃষ্টি আসবে, সেটা ওই উজান থেকেও আসতে পারে, বৃষ্টির মধ্য দিয়েও আসতে পারে পানি। এই পানি তো নিম্নাঞ্চলে যাবে, সমুদ্রে যাবে। তো সমুদ্রে যাওয়ার যে রাস্তা, এই রাস্তা তো আপনি দখল করে অলরেডি ব্লক করে দিয়েছেন। নদীর মাধ্যমে যাবে, নদী আপনি ব্লক করে ফেলেছেন। নদীর 2 ধারে দখল করে আপনি রিসোর্ট বানাচ্ছেন। আপনার হাওর দিয়ে পানি নিচে যাবে, হাওরে আপনি কি করলেন? বিশাল লম্বা করে রাস্তা বানালেন, 1000 কোটি টাকা বরাদ্দ দিলেন, ওর দেখ লুটপাট করে আপনি বিদেশে পাচার করলেন। আপনি পাহাড়ে দেখেন, দেখা গেল যে পাহাড় কেটে ওখানে অবৈধভাবে বসতি গড়ছেন, মানুষজনকে নিয়ে গিয়ে বাড়ি বানিয়ে দিচ্ছেন আপনি। ফলশ্রুতিতে পাহাড় ধস হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। এই কাজগুলো করছে কারা? করছে ওই যে নেতারা, সাথে সংশ্লিষ্ট আমলারা, মানে উভয়ে যোগ সাজসের মধ্য দিয়ে এই লুটপাট তন্ত্রটা চালাচ্ছে। আর ভোগান্তিতে পড়ছে কারা? ভিকটিম করা হচ্ছে সাধারণ মানুষ। তো এই জায়গাতে আমাদের ফিরে আসতে হবে। আমি আবারও বলছি, 1971 থেকে 2026 এই 57 বছরে এখন আমরা আমলাতন্ত্রের হাত থেকে এই দেশটাকে মুক্ত করতে পারি নাই। আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত করার চেষ্টা করেছি, রাজনীতিবিদদের হাত থেকে মুক্ত করার চেষ্টা করেছি, কিন্তু আমলাতন্ত্র, যে আমলাতন্ত্র আমাদের ব্রিটিশরা দিয়ে গেছে, এই আমলাতন্ত্রের হাত থেকে কিন্তু আমরা আজও মুক্তি পাই নাই। আজকে ধরেন যে কোনো ঘটনা ঘটুক, সবার আগে আঙুলটা যায় রাজনীতিবিদদের দিকে। হ্যাঁ, রাজনীতিবিদদের দায় আছে, অপরাধও আছে, দোষও আছে, আমি এটা অস্বীকার করি না, কিন্তু বিহাইন্ড দ্য সিন কারা কাজ করে? পিছন থেকে কাজ করে কিন্তু আমলারা। সুতরাং আমলাদের দায় কিন্তু এখানে নেই বা মানে কোনো অংশে কম, এটা কিন্তু ভাববার কোনো কারণ নেই। আমলারাও কিন্তু আমি মনে করি ক্ষেত্র বিশেষে রাজনীতিবিদদের চাইতে বেশি দায়ী। কারণ অনেক আমলারা রাজনীতিবিদদেরকে ভুল বুঝিয়ে এরকম অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে কিন্তু উৎসাহ দেয়, পিছন থেকে রসদ যোগায়। এই ঘটনাগুলো তো আমরা জানি। এই যে পাহাড় কাটা হচ্ছে, এই পাহাড়ে দায়িত্বে আছে না, বনাঞ্চলে আমাদের দায়িত্ব রয়েছে না আমলারা? তারা জানে না কারা পাহাড় কাটছে? তারা কেন জনগণের সামনে প্রকাশ করে দেয় না? কেন সরকারের উপর মহলকে জানায় না? তাদের তারা ডিউটি, যে আমরা যেহেতু থামাতে পারছি না, আমাদের শক্তি নেই, আমরা জানিয়ে দিই। তারা কিন্তু কাজগুলো করে না, কারণ তাদের পকেটে তো নিয়মিত পয়সা ঢোকে। তো প্রত্যেকটা জায়গায় এরকম এই আমলাতন্ত্রটাকে রিফর্ম করতে হবে। আমি আবারও বলছি, বর্তমান বিএনপি সরকার, বিএনপির বয়স 46 বছর। এই 46 বছরে বিএনপি এত জনসমর্থন পায় নাই কখনো। এখন যেটা তারা এনজয় করছে, এত জনসমর্থন তারা এনজয় করতেছে এখন। বাট বিএনপির বা সরকারের মারাত্মক রকমের 3টা জায়গায় দুর্বলতা রয়েছে এখনো। এই 3টা দুর্বলতা দিয়েই কিন্তু ওই পতিত স্বৈরাচার বলেন, ফ্যাসিবাদ বলেন, তারা আঘাত করার চেষ্টা করছে। এই যে আজকে আমরা বলছি না, আন্দোলনে ট্যাগিং দিচ্ছে, যে ছাত্রলীগ পিছন থেকে ইন্ধন দিচ্ছে, অমুকে ইন্ধন দিচ্ছে, কথা ক্ষেত্র বিশেষে সত্য। কারণ এরকম আন্দোলনে নানান জায়গা থেকে উস্কানি দেওয়া হবে, ধরেন যে নানান জায়গা থেকে এখানে প্রয়োগ করা হবে বিভিন্নভাবে। কারণ এটা আমরা জানা কথা ভাই,
এটা বলে তো লাভ নেই, বাট এর বিপরীতে আপনার পরিকল্পনা কি, আপনি কিভাবে এটাকে ট্যাকেল দিচ্ছেন, দ্যাট ইজ দ্য মেজর কনসার্ন হওয়া উচিত। বাট এই জিনিসগুলো নিয়ে আমরা ভাবি না। এই যে 3টা ক্ষেত্রের কথা বললাম বা 3টা দুর্বলতার কথা বললাম, সরকারকে এই 3টা দুর্বলতা নিয়ে আজ পর্যন্ত চিন্তা করেছে, ভেবেছে বা ভাবছে? ভাবে নাই। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা চেয়ারে বসে ধরেন যে এক একজন উদ্ভট মন্তব্য করতেই ব্যস্ত। প্রথম দুর্বলতা সরকারের মিডিয়া জগতে ভালো দখল নেই, বা বাংলাদেশপন্থী মিডিয়ার আমাদের ব্যাপক অভাব। এই বাংলাদেশপন্থী মিডিয়া বানাতে হবে। এখন যে মিডিয়াগুলো রয়েছে বাংলাদেশে, অধিকাংশ, আমি সবগুলোর কথা বলবো না, অধিকাংশ মিডিয়া ওই পতিত ফ্যাসিবাদের প্রেম এখনো ছাড়তে পারে নাই। তারা দেখবেন ওই যে হাসিনা আসবে, খালি একটা শব্দ পেয়েছে, কোন মিডিয়া কত রং ঢং লাগিয়ে এটাকে চিত্রায়ন করে বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করবে, একটা হুলস্থুল কাণ্ড, মানে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। অথচ শেখ হাসিনা কিন্তু আমাদের একটা ডেড ইস্যু। কেন? ওই যে পুরাতন প্রেম। এই জন্য সরকারকে বলবো, বাংলাদেশপন্থী মিডিয়ার সংখ্যা বাড়ান। বাংলাদেশপন্থী, বিএনপির মিডিয়া লাগবে বিষয়টা এমন না, বাংলাদেশপন্থী। ওই আমরা ভিনদেশি, ওই ভারতের তাবেদার এরকম মিডিয়া চাই না। নাম্বার 2, বিএনপির কালচারাল কোনো সংগঠন নাই সত্যিকার। আজকে কালচারাল কোনো অ্যাক্টিভিস্ট দেখান তো বিএনপির পক্ষে সলিড জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে? নাই, একবারে নেই। বাট এই জায়গায় বিএনপির ফোকাস আছে? নেই। ওই যে বুদ্ধিজীবী বসাইছে তথ্য কি উপদেষ্টা একজনকে, ডাক্তার জাহিদুর রহমান, তিনি সকাল বিকাল বক্তব্য দেন ওই এক ইস্যুতে। অথচ ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশে গণমাধ্যমগুলো রিফর্ম করার জন্য, বাংলাদেশপন্থী মিডিয়ার সংখ্যা বাড়ানোর জন্য। এটা নিয়ে অনেক কোনো পরিকল্পনা আছে আজ পর্যন্ত দিয়েছে দেখান তো? একটা দেয়নি। নাম্বার 3, বুদ্ধিজীবী। বিএনপির সলিড কোনো বুদ্ধিজীবী নাই। ভাড়াটিয়া যারা বিএনপির পক্ষে বয়ান উৎপাদন করে, এখন এই যে ন্যারেটিভ যারা প্রডিউস করে মিডিয়াতে বিএনপির পক্ষে বা জাতীয়তাবাদের পক্ষে, এর ম্যাক্সিমাম ভাড়াটিয়া। এই ভাড়াটিয়া বুদ্ধিজীবী দিয়ে মানে আপনার বিএনপি তো আখেরে লাভবান হবে না, সাময়িক হয়তো লাভবান। এই জন্য আমি বলি মাঝে মাঝে একটা কথা, সাময়িক জিনিস সবসময় টেস্টি হয়, বাট পেটের জন্য ক্ষতিকর। এই যে রাস্তার পাশে ফুচকা বিক্রি করে না, আচার দেখতে সুন্দর, খাবেন খুব টেস্ট, বাট পেটে গেলে কিন্তু আপনি বুঝবেন। তো এই জন্যই বলি, সাময়িক জিনিস যেটা আপনাকে আনন্দ দেয়, আপনি মোহে বিভোর হয়ে যান, এটা আলটিমেটলি আপনার জন্য লাভ না, লাভবান আনবে না। প্রত্যেকটা ক্ষেত্রে দীর্ঘমেয়াদী এবং কম্প্রিহেন্সিভ একটা পরিকল্পনা দরকার। অফকোর্স এই জিনিসগুলো নিয়ে সরকারকে ভাবতে হবে। এখন এই যে কথাগুলো বলছি, আমি তো বিএনপির শত্রু না ভাই, আমরা তো চাই বিএনপি সরকার 5 বছর দেশটাকে ভালো করে নিয়ে যায়। কিন্তু আমাদের এই কথাগুলো তারা মনে করে আমরা বিএনপির শত্রু। এই জন্যই তো প্রবলেম। কেন মনে করে? ওই যে ডানে বামে সামনে পিছনে যারা বসা এই বদমাইশগুলো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে পরিমাণ পরিশ্রম করছেন, এটা তো সত্যিকার অর্থে প্রশংসাযোগ্য। কারণ বিগত কোনো সরকার প্রধান এত পরিশ্রম দিনরাত করেন নাই। কিন্তু ডানে বামে এই যে টিম যারা কাজ করেন, এগুলো তো নট গুড। এরা তো চাই না যে মাননীয় প্রধানমন্ত্রী সফল হোক। এই জন্য দেখবেন যে জায়গা মতো কিন্তু অনেক সময় অনেক কাজ করাই ফেলি। তো এগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে ভাবতে হবে, সরকারকে ভাবতে হবে। আমরা চাই সরকার সফল হোক, আমরা কখনোই চাই না যে সরকার ব্যর্থ হোক। কারণ সরকার ব্যর্থ মানে আমরা ব্যর্থ, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। তো এই জায়গাতে আমাদের একবার পরিষ্কার বক্তব্য। আমি যে 3টা আপনার দুর্বলতার কথা বললাম, এগুলো মারাত্মকভাবে সরকারকে ভোগাবে যদি না সরকার এখনই অ্যাকশন নেয় বা এই বিষয়ে ধরেন যে সঠিক পরিকল্পনা নেই। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, আপনারা ভাবেন, এগুলো নিয়ে কাজ করেন, তাহলে এরকম পরিস্থিতি আসবে না। শিশির ভাই, ফারুক ভাই প্রায়ই বললেন যে পতিত ফ্যাসিস্ট বা বিগত সরকারের কথা। আজ 14ই জুলাই, অর্থাৎ 14ই জুলাই 2024 গণভবনে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমেই এই আমাদের যে 24-এর আন্দোলন দানা বেঁধেছিল, 2 বছর চলে গেল। ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ড ছিল, নির্বাচিত সরকারও আসলো, নির্বাচন অনুষ্ঠিত হলো। একজন সক্রিয় সদস্য ছিলেন সে সময় আন্দোলনে। 2 বছরের পর সেই আন্দোলনকে কিভাবে দেখছেন? অর্জনটুকু কি রকম? দেখেন, জুলাই বিপ্লব যেটা দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লব, এটা বলতে পারেন যে হ্যাঁ, বিপ্লব অসমাপ্ত, এখন সমাপ্ত হয় না, কিন্তু এটা বিপ্লব ছিল বা অপূর্ণাঙ্গ বিপ্লব। বিপ্লব বাংলাদেশে একটা বড় ধরনের একটা মাইল ফলক নিয়ে আসছে। ভারতের একটা কলোনাইজেশন থেকে আমরা মুক্তি পেয়েছি। এছাড়াও জুলাই কিন্তু নিজে একটা সংস্কার, কারণ জুলাই কিন্তু আওয়ামী লীগের পতন করেছে। আওয়ামী লীগের পতন করাই হচ্ছে বাংলাদেশের ছিল সবচেয়ে বড় সংস্কার। গত 54 বছরে যদি বলেন যে এই ভূমিতে সবচেয়ে বড় সংস্কার কোনটা করেছে, সেটা হচ্ছে জুলাই। আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট, ডাকাত এবং ভিনদেশি একটা সংগঠন, ভারতের RSS এর বাংলাদেশ শাখার যেটা আওয়ামী লীগ, তাদের মতো একটা সংগঠনকে শিক্ষা দিতে পেরেছে এবং তাদের প্রকৃত চেহারা, স্বরূপ, সন্ত্রাসী কার্যকলাপ সকল কিছু দিবালোকের মতো স্পষ্ট করতে পেরেছে। তো জুলাই কিন্তু ওই দিক দিয়ে জুলাই শতভাগ সফল।
আর যদি বলেন তো জুলাই পরবর্তীতে আমাদের যে কিছু প্রতিশ্রুতি ছিল, যে আরো কিছু সংস্কার ছিল, এই জায়গায় আমরা পৌঁছাতে পারি নাই। এর জন্য প্রধানত দায়ী হচ্ছে বিএনপি। এবং আমরা ডে ওয়ান থেকে বলে আসছি, আমরা বিএনপিকে বলেছি যে এই যে আমার সমালোচক বললেন যে বিভিন্ন সেক্টর ভিত্তিক যে সংস্কারগুলো হয় নাই, গণমাধ্যমে হয় নাই, মিডিয়া লীগ এখানে বসে আছে, মানে বিচারপতি লীগ, বিচারক লীগ হয় নাই, পুরোটা দেখেন, পুরো বিচার ব্যবস্থায় কিন্তু বসে আছে। আমলা লীগ, এসপি লীগ, পুলিশ লীগ, কোনো সংস্কার হয় নাই। এখন এই সংস্কারগুলো করার জন্য ইন্টেরিয়াম পুলিশ কমিশন করছে, সুপ্রিম কোর্ট সচিব অধ্যাদেশ করেছে, স্বাধীন গুম কমিশন করেছে, মানবাধিকার কমিশন করেছে, দুর্নীতি রোধ করার জন্য দুদক মানে সংশোধন আইন করেছে, মানে এই যে ব্যাংক রেজলিউশন করছে, প্রত্যেকটা কিন্তু আমাদের উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। কিন্তু কি করলো বিএনপি? ডে ওয়ান থেকে না, প্রথমত যখন এই কমিশন করে, না এই কমিশনগুলো এভাবে করতে হবে না, এটা ঐক্যমত লাগবে। জি, বিএনপি নেতারা বলতেন ঐক্যমত যখন হয় তখন বলে দেন না এটা এভাবে করা যাবে না, এটা কিন্তু পাবলিক ম্যান্ডেট লাগবে, শুধু একটা সনদ করলে হবে না। দিলাম এটার উপরে গণভোট, বিএনপি কথা অনুযায়ী নিজেরাই গণভোট দিল। গণভোট দেওয়ার পরে এটা আর মানতেছে না, গণভোট অস্বীকার করতেছে, বলতেছে আমরা নির্বাচন জেতার জন্য এগুলো করছি, নিজের সাথে নিজের মানে প্রতারণা। এখন বিএনপিকে কি নিয়ে বলবেন? বিএনপি তো আসলে বিএনপি দ্বারা নিজেই তো গত 17 বছর যারা বিএনপি করতো, যারা ধান খেতে ঘুমাইছে, জেল খেটেছে, দলের জন্য জীবন দিয়েছে এবং নিজের কেরিয়ার ধ্বংস করেছে, এই সমস্ত লোকরা তো এখন বিএনপিতে এম্পাওয়ার না। বরং বিএনপির যে সুবিধাবাদী যে গ্রুপটা আবার কিন্তু এখানে সক্রিয় হয়েছে, যেটা হাসিনার সময় ছিল গোপালগঞ্জ গ্রুপ, এখন শুরু হয়ে গেছে একটা বগুড়া গ্রুপ, একটা হচ্ছে সিলেট গ্রুপ, আরটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী হচ্ছে লন্ডন গ্রুপ। তারা এখন বিএনপি চালাচ্ছে। বিএনপিতে ত্যাগীদের কোনো মূল্যায়ন হচ্ছে না, যার কারণে এই সরকার কিন্তু লেজে গোবরের অবস্থা। কারণ সরকারের মধ্যে ঢুকছে হচ্ছে লন্ডন গ্রুপ, যাদের যোগ্যতা স্কিল থাক আর না থাক তার লন্ডন গ্রুপ, এই জন্য তার আস্থাভাজন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর শ্বশুর এলাকা থেকে, সিলেট থেকে অনেক, মানে এখানে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। আর বগুড়া তো দেখলেন, বগুড়ায় কি পরিমাণ, মানে বগুড়ার লোকজন এখন এম্পাওয়ার হয়েছে। তো এইভাবে যদি উনি চিন্তা করেন তাহলে কিন্তু উনি সফল তো হবেন না, বরং আরো বেশি বদনামের ভাগিদার হবেন তারেক রহমান সাহেব। ওনার ভাবা উচিত যে আসলে দেশের জনগণ কিন্তু সব দেখে, অনেক সময় সাথে সাথে রিয়াকশন দেয় না, কিন্তু এটা জমা রাখে, রিয়াকশনটা দেয়। শেখ হাসিনারও কিন্তু এই রিয়াকশনটা কিন্তু সাথে সাথে দেয় নাই, যখন একটা সুযোগ পেয়েছে অরাজনৈতিক একটা মুভমেন্ট কিন্তু সরকার পতন ঘটে দিয়েছে। আজকে মানে আমরা বলতে আজকে মানে মানে খুবই স্বাদ লাগে যে এই বিএনপি 2023 সালে হোটেল ওয়েস্টিনে রাষ্ট্র মেরামতের 31 দফা ঘোষণা করে সংস্কার উদ্দেশ্যে। ওই জায়গায় তাদের সংস্কারের প্রথম দফাটা ছিল মানে সংবিধান সংস্কার কমিশন, 1 নং দফাটা। আজকে সে বলছে সংবিধান সংস্কার করা যায় না, এটা সংশোধন করা যায়। এই বিএনপি তার রাষ্ট্র মেরামতের 9 নং দফায় বলেছে স্বাধীন বিচার বিভাগ করে দিবে, যেটা আমাদের এই অঞ্চলের 2500 বছর আর্তনাদ, 2500 বছর ধরে আমাদের এই বিচার বিভাগ কিন্তু পরাধীন। সেই বিএনপি 5 আগস্ট পরবর্তী দেশে স্বাধীন বিচার বিভাগ চায় না, সে চায় আওয়ামী লীগ যেভাবে এই বিচার বিভাগকে কাজে লাগিয়ে আমাদেরকে নিপীড়ন করেছে, আমাদের অধিকার হরণ করেছে, সেটা জারি থাকুক, সে অপোজিশনের উপর এটা প্রয়োগ করবে। এই বিএনপি সবচেয়ে বেশি গুম খুনের শিকার হয়েছে, সে আজকে স্বাধীন গুম কমিশন চায় না। এই বিএনপির মানবাধিকার কমিশনের জন্য, মানবাধিকারের জন্য মায়ের ডাক থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন বিএনপির পক্ষে কাজ করেছে, মায়ের ডাকের নেত্রীকে এমপি পর্যন্ত বানিয়েছে। আজকে তারা স্বাধীন মানবাধিকার কমিশন চায় না। কই মায়ের ডাকের নেতৃত্ব থেকে শুরু করে যারা অ্যাক্টিভিস্ট ছিল তারাও মুখে কুলু পেটেছে। যে ইলিয়াস আলীকে গুম করেছে, ইলিয়াস আলীর ওয়াইফ আজকে গুম কমিশন নিয়ে কথা বলে না। আপনি চিন্তা করতে পারতেছেন বিএনপি কই নিয়ে গেছে দেশটাকে? আজকে যে বিএনপি বলল যে শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট, এর জন্য আমরা 70-এর অনুচ্ছেদ উঠাই দিব, পার্লামেন্টে আমরা এই 70-এর অনুচ্ছেদ রাখবো না, 2-একটা বিষয় ছাড়া। আজকে বিএনপি 70-এর অনুচ্ছেদ পূর্ণ ভোগ করতেছে। তারেক রহমান আজকে রাজা চৌধুরীর মতো, তারেক রহমান সাহেব যেদিন সংসদে যায় ওই দিন সিনিয়র মন্ত্রীরা সংসদে যায়, ওই দিন এমপিরা সংসদে যায়, অন্যদিন যায় না। কারণ তারা জানে সকল ক্ষমতার উৎস এখন প্রধানমন্ত্রী। পুরো পার্লামেন্ট আজকে অকার্যকর হয়ে গেছে 70 অনুচ্ছেদের কারণে।
কেউ আজকে দলের বিরুদ্ধে কথা বলে না, সরকারের বিরুদ্ধে কথা বলে না। তো এই বিএনপির দ্বারা কোন সংস্কারটা হয়েছে? অথচ প্রত্যেকটা সংস্কার বিএনপি যখন ক্ষমতায় ছিল না, নিপীড়িত নির্যাতিত ছিল, তখন সে প্রস্তাব করেছে। আজকে যখন সে ক্ষমতা চলে আসছে, সে চায় সে নিপীড়নের শিকার হয়েছে, সেও এখন নিপীড়ন করবে, এর জন্য সেগুলো পরিবর্তন করবে না। কারণ সে পরিবর্তন করবে না, প্রক্রিয়াধীন রয়েছে। কিভাবে প্রক্রিয়াধীন রইল? সব তো ল্যাপস করে দিয়েছে। এখন আপনি আমার বলেন, আমরা তো ভাই বলছি, ভাই তুমি এনসিবির ইশতেহারটা নেওয়ার দরকার নাই, জামাতের ইশতেহারটা নেওয়ার দরকার নাই। ভাই তুমি যে তোমার দলীয় ইশতেহারটা দিয়েছো 12 ফেব্রুয়ারির জন্য, এবং তোমার যে রাষ্ট্র মেরামতের 31 দফা, যেটা মানে তারেক রহমান সাহেব দিয়েছে, বেগম জিয়ার যে ভিশন 2030, জিয়াউর রহমানের যে রাষ্ট্র দর্শনের 19 দফা, তুমি সেগুলো বাস্তবায়ন করো না। কই? আজকে তো বিএনপি দফা বাস্তবায়ন করছে না। কিভাবে আপনি বলবেন যে বিএনপিকে আপনি মানে লাইনে নিয়ে আসবেন? আমরা যেটা আশঙ্কা করছি, বিএনপি যখন 2023 সালে এই সংস্কার প্রস্তাবগুলো ঘোষণা করে, তখন তাদের সাথে ইন্ডিয়ার আতাত ছিল না, যার কারণে তখন তার পক্ষে এই সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করা বা প্রকাশ করা সম্ভব হয়েছে। যখন এই জাতীয় নির্বাচনে ইন্ডিয়ার সহযোগিতায় এবং ইন্ডিয়ার আতাতের কারণে যখন সে বললো যে সে এই সংস্কার করবে না, তখনই থেকে সে তার নিজের সংস্কারগুলো সে অস্বীকার করছে। তার টোটালি চেহারা উল্টে গেছে। আপনি দেখেন, আপনি খেয়াল করার কথা, বিএনপি এক সময় বলে না এই সংবিধান ছুড়ে ফেলা হোক, এটা মুজিববাদী সংবিধান, এটা ইন্দিরা সংবিধান। এখন কেন বিএনপি সংবিধান সংস্কার কমিশনটা এক নং দফায় তো ছিল, 1 নং দফাটা কিভাবে মানুষ, একটা চক্ষু লজ্জার ব্যাপার তো আছে। আমি রাষ্ট্র মেরামতের 31 দফা দিচ্ছি, প্রথম দফাটাই কি আমি অস্বীকার করব? এত নির্লজ্জ হয়ে গেলাম আমরা, নিজের মানে 31 দফার প্রথম দফাটা পর্যন্ত আমি বাস্তবায়ন করবো না। বরং বিএনপি যখন ইন্ডিয়ার সাথে আতাত করলো, ওই জায়গায় যখন বললো যে আমরা মুজিব ইন্দিরার 72 সংবিধানে হাত দিব না, তখন থেকে বিএনপি কিন্তু এই দফাগুলো, বিএনপি নিজের প্রস্তাবিত দফাগুলো সে কিন্তু ভায়োলেশন করা শুরু করছে। কারণ ওই যে ওই পাশে যে ইন্দিরার লোকেরা আছে, তাদের সাথে কথা দিয়ে আসছে যে আমরা তোমাদের এই 72 সংবিধানে হাত দিব না। কারণ 72 সংবিধান তো ইন্ডিয়া রচিত সংবিধান। এই সংবিধান তো ইন্দিরা গান্ধী অ্যাপ্রুভ করে দিয়েছে। আপনি দেখেন 72 সংবিধানের ইংলিশ যে মানে ইংলিশ যে ভার্সনটা আছে, আপনি দেখবেন ইন্ডিয়ান সংবিধানের ফটোকপি, অনেক জায়গায় শব্দ বাক্য পর্যন্ত আপনি মিল পাবেন। আমি যদি ভুল বলে থাকি, আপনি একটু ক্রস চেক করে নিয়েন। তো এই যে বিএনপি এই কাজগুলো করতেছে, বিএনপি নিজের মনে করতেছে সে হচ্ছে যা করতেছে দেশের জনগণ বুঝতেছে না। দেশের জনগণ তা মানে খুবই বোকা, আর তারা খুব চালাক। আজকে দেখেন, বিএনপি আজকে বলা হয় যে দেশের সংস্কার মানে যা করতেছে বিএনপি করতেছে। আচ্ছা বিএনপি বলেন তো, এই যে 5 আগস্ট পরবর্তীতে দেশে যে পরিমাণ ভায়োলেন্স হয়েছে, টিআইবি রিপোর্ট অনুযায়ী বিএনপি 91% ভায়োলেন্স করেছে। আওয়ামী লীগ ফেসিস্ট, নিষিদ্ধ, ক্ষমতায় নেয়, তারপরে তারা 7% করেছে। আমাদের এনসিপির বলা হয়েছে 1%, যে আমাদের বলা 1%, সেজন্য আমরা কিন্তু দুঃখ প্রকাশ করি। কিন্তু দেখেন তো বিএনপি যে এই যে দলীয় ভায়োলেন্সটা, দলীয় 200 নেতাকর্মী খুন করা, এর জন্য কি তার কখনো সেই মানে সরি ফিল করে, বা তার দলের কোনো সংস্কার নিয়ে আসছে? দলের সংস্কার দরকার না? কিন্তু প্রধানমন্ত্রী তো বলছেন বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে। কিসের দলের সংস্কার? দলের আজকে স্থায়ী কমিটি অনেকে ইম্পাওয়ার মানে করেন নাই, আপনি লন্ডন গ্রুপ ইম্পাওয়ার করে দিচ্ছেন। আপনি তো এই যে রাজনৈতিক কালচারটা করলেন, এটা তো অন্য দলের প্রভাব পড়তেছে। আপনার ক্ষমতাসীন একটা দল যদি আমি আসবো, ফারুক ভাইয়ের কাছে একটু যেতে আসছিলাম, যেহেতু 14 জুলাই নিয়ে কথা হচ্ছে, যেহেতু 14 জুলাইয়ের প্রেক্ষিতে আমরা গণঅভ্যুত্থান পেয়েছি এবং শেখ হাসিনা পালিয়ে গেলেন। আজকে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা কথা বলেছেন যে শেখ হাসিনা দেশে ফিরলে আমরা তার বিচার ইনসাফ নিশ্চিত করতে চাই। আসলে সরকারের পক্ষ থেকে জিনিসটা কিভাবে ব্যাখ্যা করা যাবে? এখানে তিনি ইনসাফ নিশ্চিত করা যাবে, অর্থটা কি? মানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার করা হবে, মানে এটা কিভাবে বোঝাতে যাচ্ছে? না, আজকে আসলে 14ই জুলাই, এই দিনটা আসলে ঐতিহাসিক একটা দিন আমি মনে করি। জি, আজকের এই দিনে একটা শব্দের কারণে কিন্তু ধরেন যে পুরো পরিস্থিতি পাল্টে গিয়েছিল সেদিন, যে রাজাকারের বাচ্চারা মানে কোটাকে কেন্দ্র করে। তো ঠিক আজকে আরেকটা নতুন শব্দ আমাদের রাজনীতির মাঠে সংযোজন করার কারণে আজকে পরিস্থিতি কিন্তু অনেকটা জটিল বলা যায়। আমাদের শিক্ষামন্ত্রী সাহেব তিনি ফার্মের মুরগির সাথে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের তুলনা করেছেন। তো এই জিনিসটা আসলে আমাদের ভাবায়
যে আমরা ইতিহাস থেকে আসলে শিক্ষা নেই না। এটাও একটা ইতিহাসের শিক্ষা, যে ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার যে ঘটনা আমাদের রাজনীতিবিদদের চরিত্রের মধ্যে। তো এই জিনিসগুলো সরকারকে ভাবতে হবে। আজকে দেখেন একটা শব্দের কারণে কিন্তু অনেক পরিস্থিতি একদম পাল্টে গেল, মানে বলা যায়। এবার এই যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, তাকে নিয়ে আমাদের এই তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান সাহেব কিছুদিন আগেও এক ধরনের একটা বক্তব্য দিয়েছিলেন। পরে তার এই বক্তব্য সরকারের ভিতরেও কিন্তু ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। পরে তিনি কিন্তু সেটাকে ঘুরিয়ে ভিন্নভাবে বলার চেষ্টা কিছুটা করেছেন। তা আমাদের বক্তব্য একবারে পরিষ্কার, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বা পতিত স্বৈরাচারের বিষয়ে এখানে সরকার যদি মানে বিন্দু পরিমাণ কোনো ভিন্ন চিন্তা করে থাকে, তাহলে এটা তো আসলে তাদের জন্যই বুমেরাং হবে। প্রথমত আমাদের বিষয়টা তো পরের স্টেপে আসবে, তাদের জন্যই। এখন তিনি ইনসাফের কথা বলেছেন। এখন ইনসাফ বলতে তিনি কি মিন করেছেন এটা ব্যাখ্যা করলে ভালো হতো। এখন ইনসাফ যদি আমি আমার জায়গা থেকে ব্যাখ্যাটা করি, যে শেখ হাসিনা তারও তো আসলে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। মানে আইনের মানদণ্ড হচ্ছে ন্যায় বিচার, বা বিচারের মানদণ্ড হচ্ছে জাস্টিস সবার ক্ষেত্রে। যে অপরাধী এবং যে অপরাধ করে নাই বা অভিযোগকারী, উভয়ের কিন্তু এখানে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। এখন হাসিনা যে অপরাধ করেছে, সেই অপরাধের ন্যায় বিচার হলেও তো তার কয়েকবার ফাঁসি হবে, একবার না। আমি তো মনে করি কয়েকবার তাকে ফাঁসিতে ঝুলালেও তার এই অপরাধের আসলে শাস্তি পুরোপুরি হবে না বলে আমাদের কাছে মনে হচ্ছে। তো এখন এই ন্যায় বিচার মানে সরকার কতটুকু করার জন্য উদ্যমী, আগ্রহী, এটাও তো একটা বড় প্রশ্ন। কারণ বিগত ইন্টারিমের আমলে আমরা এই মানে মামলাগুলোর যে বিচারিক গতি, যে পরিমাণ গতি আমরা দেখেছি, বাট নির্বাচিত সরকার আসার পরে গতি কিন্তু অনেকটা কম, স্লথ, মন্থর। এটা কিন্তু পার্লামেন্টেও আলোচনা হয়েছে, সরকারও স্বীকার করেছে। তাহলে যেটা ইন্টারিমের আমলে আমরা এই বিচারিক কার্যক্রমের গতি বেশি দেখলাম, অথচ নির্বাচিত সরকারের আমলে এটা হঠাৎ করে স্লো হয়ে গেল কেন? অথচ এখন বেশি হওয়ার কথা, গতি বাড়ানোর কথা, বাড়ার কথা, কিন্তু হয় নাই। তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু একটা রহস্য থেকে যায়। সুতরাং এই বিষয়ে সরকারকে পরিষ্কার করতে হবে যে আমরা এই বিষয়ে বিন্দু পরিমাণ কোনো ধরে নমনীয় না বা ছাড় দেওয়ার কোনো চিন্তা আমাদের নেই, এটা করতে হবে। দ্বিতীয়ত, উনি আগামী ডিসেম্বরে আসার একটা ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে এটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে ব্যাপক চাউর হচ্ছে। আমি পরিষ্কারভাবে বলছি যে ওই যে ইরান থেকে পালিয়ে গেছিল এক নেতা, নাম রেজা পাহলভি, 40 বছর ধরে এখনো বাইরে, 40 বছরে 40 বার দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন। এবং তিনি যখন আসবেন, এয়ারপোর্ট থেকে শুরু করে সকল রাস্তাঘাট নাকি তার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে জনগণ। এই 40 বছরে আজ পর্যন্ত তিনি ফিরতে পারেন নাই। তো সেখানে আমার ধারণা তিনি একবারই তো ঘোষণা দিয়েছেন, আরো হয়তো এরকম কয়েকশোবার ঘোষণা দিলেও তিনি দেশে ফিরতে পারেন কিনা আই ডোন্ট নো। সুযোগ নেই তো, কারণ তিনি বাংলাদেশে ঢুকলেই মানে বাংলাদেশের মানে সীমানাতে পা রাখলেই তাকে সোজা কারাগারে যেতে হবে আগে, কারণ তিনি ইতিমধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত। সুতরাং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তার রায় বাস্তবায়ন হবে, কোনো সুযোগ নেই এর বাইরে। কারণ আরেকটা বিষয়, ইন্ডিয়া তাকে টুল হিসেবে ব্যবহার করে বাংলাদেশের চাপে রাখার চেষ্টা করছেন কিনা, এটাও কিন্তু রাজনীতির মাঠে আলোচনা আছে। যেহেতু ইতিমধ্যে আমাদের রাজনীতির প্যাটার্ন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। কারণ বিগত 55 বছর আমরা দেখে আসছি, ঢাকায় যারাই ক্ষমতায় আসুক, প্রথম রাষ্ট্রীয় সফর ইন্ডিয়া। এটা একটা অলিখিত রীতিতে পরিণত হয়েছিল। বাট এবার জনাব তারেক রহমান সেই রীতি ভেঙে দিয়েছেন। তিনি কিন্তু ইন্ডিয়া যান নাই, তিনি প্রথম তার রাষ্ট্রীয় সফর দিলেন চাইনাতে, মালয়েশিয়াতে। না, এটা রাষ্ট্রীয় সফর চাইনাই, ভাইয়া মালয়েশিয়া আর কি বলা হয়ে থাকে। তো যাই হোক, এই যে চাইনাকে কেন্দ্র করে আমাদের যে কূটনীতি, আমাদের যে ডিপ্লোমেসি, এটা তো ইন্ডিয়া ভালো চোখে দেখছে না বা মানতে পারছে না। কেন? কারণ এই দায়িত্ব বাংলাদেশের না ইন্ডিয়ার। কারণ আপনি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচারকে এখানে অবৈধভাবে আশ্রয় দিয়েছেন, এটা তো ইন্ডিয়া ফিল করছে। সুতরাং সেই জায়গা থেকে ইন্ডিয়া হয়তো যে কোনোভাবে চাচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্কটা রিবিল্ড করতে। এখন রিবিল্ড তো এই পন্থায় হবে না, কারণ ইন্ডিয়ার অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি জানেন যে ইন্ডিয়াতে রেমিটেন্স আসার যে তালিকা, এই তালিকায় বাংলাদেশ 3 নম্বরই। মানে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার জন্য বড় একটা মার্কেট, বাজার। এখন এই বাজার হাসিনার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইন্ডিয়া ফাইন্যান্সিয়ালি ব্যাপক লোকসানে পড়ে গেছেন। তো ইন্ডিয়াতে এটা কোনোভাবে মানতেও পারছে না। তো এখন ইন্ডিয়া যদি সত্যিকার অর্থে বাংলাদেশের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে চাই, তাকে সোজা রাস্তায় আসতে হবে। ওই বক্র রাস্তায় আপনি আসবেন, এটা কিন্তু হবে না। হাসিনার চোখে বাংলাদেশকে থ্রেট দিবেন, চাপ দিবেন, দেখার চেষ্টা করবেন, নো, উই ডোন্ট অ্যাকসেপ্ট। আমাদের পরিষ্কার কথা, ইন্ডিয়া যদি বাংলাদেশের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে চাই, সেটা হবে একমাত্র ন্যায্যতার ভিত্তিতে। ওই স্বামী স্ত্রীর সম্পর্ক, রাজা প্রজার সম্পর্ক কোশমিন কালো সম্ভব না। আমাদের রক্তে মানে আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এটা আমরা কোনোদিন হতে দেবো না, হবেও না। এটা গেল একটা। আর থার্ড যে মানে আমার অবজারভেশন, আমার মনে হচ্ছে যে হাসিনাকে নিয়ে ইন্ডিয়া ব্যাপক একটা অস্বস্তিতে রয়েছে। কারণ ইন্ডিয়ার সাথে কিন্তু আমাদের একটা বন্দি বিনিময় চুক্তি রয়েছে, এবং এই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফেরত আনার জন্য
ইতিমধ্যে একাধিক চিঠি পাঠানো হয়েছে পাঠানো হয়েছে। এবং এই চিঠি তো কিন্তু impact একটা কিন্তু- ইন্টারন্যাশনাল একটা ধরেন যে আপনার ডিপ্লোম্যাটিক চ্যানেলের মধ্য দিয়ে যাচ্ছে, সুতরাং ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানগুলো কিন্তু এখানে জড়িত, সেটা ইন্টারপোল বলেন বা আদার যে আমাদের জাতিসংঘ থেকে শুরু করে। সুতরাং এটা তো মানে ইন্ডিয়ার জন্য একটা অস্বস্তির বড় কারণ। তা আমি ধরেন যে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন তথ্য যতটুকু পেয়েছি যে ইন্ডিয়াও চাচ্ছে তাকে ট্রান্সফার করে হয়তো বেলারুস কিংবা ধরেন যে মানে ওইরকম দুই একটা দেশে আগে হয়তো তাকে শিফট করাতে পারলে ইন্ডিয়ার জন্য এই অস্বস্তিটা অনেকটা কমে আসবে, এরকম আলোচনাও আছে। জি। তো যাই হোক, যেটাই হোক, আমাদের কথা পরিষ্কার, হাসিনা ডিসেম্বরে কেন আসবে, কালকে আসুক, এখনই আসুক, আমরা তো তাকে চাই তার বিচারের জন্য। সুতরাং এটা নিয়ে আমাদের একবারে খুব একটা ইয়া নেই। আর একটা কথা আছে না, পরিশেষে ওই যে সুখে থাকলে ভূতে কিলে একটা কথা, বাংলাদেশে যারা আওয়ামী সমর্থক টমর্থক ছিল এরা এতদিন ঘুমিয়েছিল, আরামে ছিল, তো হাসিনা এটা সহ্য করতে পারছে না। উনি দিল্লিতে আর বাংলাদেশের কর্মীরা আরামে ঘুমিয়ে থাকবে, নো, এই কর্মীদের ঘুম হারাম করার জন্য এরকম একটা ঘোষণা দিয়েছেন। আর তার এই অবোধ কর্মীগুলো এখন এই মাঠে ময়দানে নামার চেষ্টা করছে, কথা বলছে, জনগণের ধোলাই খাচ্ছে, অনেকে জেলে যাচ্ছে, কি দরকার? জি। মানে এটা অবস্থা আর কি। তো যাই হোক, দেখা যাক ডিসেম্বর পর্যন্ত কি হয়। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শিশির ভাই, আপনাকেও জাস্ট র্যাপ আপ স্টেজে কিছু বলতে বলবো। বর্তমান যে অস্থিরতা, প্রথম হচ্ছে জুলাইয়ের আছে 14 তারিখ, যে বিষয়টি বললাম, আমরা 2 বছর পূর্তি হলো আমাদের সে আন্দোলনের শুরুর। ছাত্র আন্দোলন, বন্যা কবলিত বাংলাদেশের বর্তমান অবস্থা, সব মিলিয়ে কোন কমপ্রিহেন্সিভ পরিকল্পনা নিলে সামনের দিনগুলোতে আমরা চাই এটি সমৃদ্ধিপূর্ণ শান্তির বাংলাদেশ, সেই বিষয়টি মাথায় রেখে কিভাবে আগানো উচিত? দেখেন, সরকারের দরকার এবং বিরোধী দলের সহযোগিতা। আমি যেটা বলবো যে সংক্ষেপে। মানে সম্প্রতি যে ছাত্র আন্দোলন হচ্ছে সেটার জন্য সরকার হচ্ছে শিক্ষার্থীদের সাথে বেশি বেশি কথা বলা উচিত, তাহলে দেখবেন যে সেই শিক্ষার্থীদের এই রাগ খুব কমে গেছে। আর যেটা বলবো যে বিগত মানে যে জুলাই আন্দোলনে যে 1400 ছাত্র জনতাকে খুন করা হয়েছে, এছাড়াও মানে বিগত 17 বছর বিএনপি 7000 নেতাকর্মীকে খুন করা হয়েছে, 700 নেতাকর্মী গুম করা হয়েছে, জামাতে প্রায় এখানে হাজার খানেক নেতাকে এখানে গুম খুন করা হয়েছে, শাপলা চত্বরে আমাদের আলেমদের হত্যা করা হয়েছে, বিডিআর বিদ্রোহ হত্যা করা হয়েছে, 28 অক্টোবর হত্যা করা হয়েছে। এই যে সব মিলে এখানে 8-10 হাজার লোককে কিন্তু শেখ হাসিনা খুন করেছে। এখন এত বড় একটা খুনের ব্যাপারে যদি এই সরকার যদি স্টেপ না নেয়, তাহলে কিন্তু মানুষের রাগ খুব কিন্তু সরকারের প্রতি বাড়বে। আমি মনে করি শেখ হাসিনাকে দিয়ে ইন্ডিয়া যে ধরনের এখন অপতৎপরতা চালাচ্ছে, ইন্ডিয়া রাষ্ট্র হিসেবে এটা এখানে অন্যায় করছে। শেখ হাসিনা একজন মানে ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে তো এইভাবে গণমাধ্যমকে ডেকে আনি তাকে দিয়ে সাক্ষাৎকার দেওয়াচ্ছে ইন্ডিয়া, এটা বোঝা যাচ্ছে ইন্ডিয়ার শয়তানিটা। যদি ইন্ডিয়াটা করতে থাকে, আমি মনে করি বাংলাদেশে চেষ্টা করা উচিত, কতটুকু সফল হবো আমরা জানি না, শেখ হাসিনাকে দিল্লি থেকে সার্জিক্যাল স্ট্রাইক করে আমরা নিয়ে আসবো। একটা বৈধ প্রধানমন্ত্রীর যদি আমেরিকা নিয়ে আসতে পারে, মাদুরে, সে তো ভালো মানুষ ছিল, আর একটা শয়তানের কেন আনতে পারবো না, একটা খুনিরে কেন আনতে পারবো না? তারও কোনো সার্জিক্যাল স্ট্রাইক করে আমাদের বিমান বাহিনী যদি নিয়ে আসতে পারে খুব ভালো হয়। এছাড়াও সীমান্তের আশেপাশে ভারতের গোয়েন্দা সংস্থা র এবং আরএসএস মিলে আওয়ামী লীগকে কিন্তু বিভিন্ন জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে। যে জঙ্গির প্রশিক্ষণটা তারা শ্রীলঙ্কার তামিল লেগেদের দিয়েছিল, শ্রীলঙ্কা একটা গৃহযুদ্ধ বাঁধানোর জন্য। আমাদের বিমান বাহিনীর এবং আমাদের বাহিনীদের দৃষ্টি রাখা উচিত, সীমান্তের আশেপাশে যদি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ থাকে, ওই চকিগুলোতে ওই মানে স্ট্রাইক করা এবং 2 সেক্টর ধরে নিয়ে আসা, এবং সীমান্তের এই পাশে আমাদের যে মানে প্যারা কমান্ডো আছে তাদের উচিত ছাত্রলীগ, যুবলীগ সীমান্তের এই পাশে আশেপাশে যারাই জঙ্গি করবে তাদেরকে ধরে নিয়ে আসতে হবে। এবং আওয়ামী লীগের সাথে আপনি যদি জঙ্গিদের সাথে যদি আপনার আচরণ যদি জঙ্গিদের জন্য উপযুক্ত মানে ওষুধ না হয়, তাহলে কিন্তু জঙ্গিবাদ কিন্তু সে থামাবে না। এবং আপনাকে মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ কিন্তু যতবার ক্ষমতায় আসছে ততবার কিন্তু সে মানুষ খুন করেছে, একদম শেখ মুজিবের আমল থেকে। এবং এই কাজটা সে করেছে কিন্তু ইন্ডিয়া থেকে উদ্বুদ্ধ হয়ে। আপনি দেখেন ইন্ডিয়ার যে সমস্ত স্বাধীনতাকামী রাজ্যগুলো দমন করে, আপনি যদি সেভেন সিস্টার দেখেন, মণিপুর দেখেন, মিজোরাম দেখেন, তারপরে হচ্ছে আপনি যদি এই সিকিম দেখেন, প্রত্যেকটা দেখবেন এরকম গুম, খুন, অপহরণ, মানবাধিকার লঙ্ঘন। ঠিক এটার সাথে কানেক্ট করবেন বাংলাদেশের বিগত 17 বছর, একই সিমটম। এই শেখ হাসিনা যে এখানে ভারতের করদ্রাজ্যের দায়িত্ব পালন করেছে, এটা বিগত 17 বছরের সাথে মিলে যায়। আর বিএনপির ইন্ডিয়ার স্বাধীনতাকামী যে প্রদেশগুলো আছে তাদের উপরে যে নিপীড়ন করে ইন্ডিয়া, এর সাথে একদম পুরো প্যাটার্ন মিলে যায়। সুতরাং এদেরকে কোনোভাবে আর বিশ্বাস করার সুযোগ নেই। জনাব ফারুক হাসান এবং জনাব আবেদিন শিশির, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আইএফএসসি ব্যাংক নিবেদিত এই সময়। সকলের মতো আমরাও চাই
এই সরকার আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশের জন্য দায়িত্বশীল কাজ করুক এবং বিরোধী দলও তাদের অবস্থান থেকে সক্রিয় থাকুক। যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।